সব জল্পনার অবসান। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল থেকে পদত্যাগ, কিছুক্ষণ পর ইসিতে মনোনয়নপত্র জমা। দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আমরা ঘোষণা করলাম এবং ইতিমধ্যে তিনি মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে পদত্যাগ করেছেন। 11 দলের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা। গণভোটের রায়ের ভিত্তিতে নির্বাচন হলে জয়ী হতেন এলডিপি নেতা, মন্তব্য জোট নেতাদের। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল অলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক। প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা। লোডশেডিংয়ে নাজেহাল গ্রামের মানুষ। তীব্র গ্যাস সংকটে সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। 3 বছরে আরও 3টি এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা। উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর স্বাস্থ্য খাত ঢেলে সাজাচ্ছে সরকার। সুফল মিলতে শুরু করেছে দাবি স্বাস্থ্যমন্ত্রীর। দৃশ্যমান পরিবর্তন দেখছেন না বিশেষজ্ঞ। মশক নিধনে কীটনাশকের বদলে কেরোসিন। ঢাকা দক্ষিণ সিটিতে মিজান চক্রের একক আধিপত্য। পিয়ন থেকে গড়েছেন সম্পদের পাহাড়। পরীক্ষা করেই ওষুধ নেয়ার দাবি। এবং ডারউইন টেস্টে টাইগার পেসারদের দাপট। হাসান মাহমুদের ফাইফারে দিশেহারা অস্ট্রেলিয়া। 2 করে উইকেটে বাদত তাসকিরের 198 রানে অল আউট স্বাগতিকরা। সব জল্পনার অবসান। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য সহ নীতি নির্ধারণী বিশেষ সভা শেষে এ তথ্য জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু জানান, মির্জা ফখরুলের নামের প্রস্তাব ও সমর্থন করেন ডক্টর আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়। কিছুক্ষণ পর নির্বাচন কমিশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র জমা দেবে দলটি। অবশেষে সব জল্পনার অবসান। দেশের 23তম রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনে দলীয় প্রার্থীর মনোনয়ন জমার শেষ দিনে প্রার্থী চূড়ান্ত করতে সচিবালয়ে বিশেষ বৈঠক ডাকেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সভায় স্থায়ী কমিটির সদস্য সহ নীতি নির্ধারণী এই সভায় রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়। দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আমরা ঘোষণা করলাম। এখানে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, চিফ হুইপ এবং সকল হুইপ এবং দলের সকল যুগ্ম মহাসচিব বৃন্দ উপস্থিত ছিলেন। সাংবিধানিক কি প্রক্রিয়াগুলো আছে সেগুলো পর্যালোচনা করে আপনাদেরকে পরবর্তীতে জানাবো। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানান রিজভী। মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য এই দুইটা থেকে ইতিমধ্যেই তিনি পদত্যাগ করেছেন এবং দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি বেছে নিতে আগামী 20 আগস্ট জাতীয় সংসদে ভোট দেবেন সংসদ সদস্যরা। সবশেষ এমন দৃশ্য দেখা গিয়েছিল 3.5 দশক আগে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন ঠাকুরগাঁওয়ের সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ দলের জ্যেষ্ঠ নেতারা তার উপরই আস্থা রাখলেন। জাতীয়তাবাদী আদর্শের অদম্য সৈনিক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে মির্জা ফখরুলের সুনাম কয়েক বছর ধরে। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের আদ্যপান্ত তুলে ধরছেন নাজবুস সালেহী। পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্ম নেওয়া মির্জা ফখরুল ইসলাম ছাত্র জীবনে জড়িয়ে পড়েন বাম রাজনীতিতে। 1969 সালে রাষ্ট্রপতি আইয়ুব খানের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের তুঙ্গে ওঠার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচিত হন। সে সময় পাকিস্তান সরকার তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। শিক্ষাজীবন শেষ করার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1972 সালে ঢাকা কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 1986 সাল পর্যন্ত ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন।
এরপর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শিক্ষকতা ছেড়ে সক্রিয় রাজনীতি শুরু করেন তিনি। 1988 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন মির্জা ফখরুল। 1990-এ এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন, হাল ধরেন ঠাকুরগাঁও জেলা বিএনপির। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব পান কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর। এরপর মন্ত্রিসভায় পরিবর্তন আনা হলে তাকে বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। দলের 5ম জাতীয় সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2011 সালের মার্চে বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয় তাকে। সরকারি দল আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়ন এবং দল ভাঙার ষড়যন্ত্রকে এক হাতে সামলেছেন তিনি। সে সময় দলকে এক সুতায় বেঁধে রাখেন মির্জা ফখরুল। 2016 সালের 30 মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব নির্বাচিত হন উত্তরবঙ্গের কৃতি সন্তান পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী দুঃশাসনের পুরো সময় জুড়ে জাতীয়তাবাদী দল বিএনপির বলিষ্ঠ নেতৃত্বে ছিলেন মির্জা ফখরুল। গণতন্ত্রের লড়াইয়ে আপোষ না করায় কারাগারে গেছেন বেশ কয়েকবার। বিগত 17 বছরে অসংখ্য মামলা মাথায় নিয়ে দল পরিচালনায় পিছপা হননি কখনো। দলীয় কর্মসূচিতে তাকে রক্তাক্ত করা হয়। আওয়ামী দমন পীড়ন আর নির্যাতনের বছরগুলোতে বিএনপিকে বুক দিয়ে আগলে রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 17 বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জনমত গঠন করে বিএনপি। 2024 সালের জুলাইয়ে ছাত্র জনতার চূড়ান্ত অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় আওয়ামী দুঃশাসনের। সে সময় বেগম জিয়ার অসুস্থতা, তারেক রহমানের লন্ডনে অবস্থান করায় সংস্কার ও অন্যান্য ইস্যুতে দলের প্রতিনিধিত্ব করেন মির্জা ফখরুল। 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হিসেবে দায়িত্ব পান মির্জা ফখরুল ইসলাম। দল তাকে 23তম রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করায় দলের মহাসচিব ও মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিনি। 35 বছর পর 20 আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। সব ঠিকঠাক থাকলে বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন জাতীয়তাবাদী আদর্শের অদম্য সৈনিক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত এই বিষয়ে জানবো। সচিবালয়ে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাব তার কাছে। জুনায়েদ, আরও একবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আস্থাভাজন ব্যক্তিতেই রূপ নিলেন, প্রকাশ পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দলের দুঃসময়ে কাণ্ডারি হিসেবে দলকে ধরে রাখা, সরকার বিরোধী যে কর্মকাণ্ড দলের পক্ষ থেকে পরিচালনা করার একক যে কৃতিত্বটি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, তার নাম কিন্তু রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত করেছে, চূড়ান্ত করেছে বিএনপি। দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সঙ্গে দলের যে সিনিয়র মন্ত্রীরা রয়েছেন, সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, সকলের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে দুপুর 1টা নাগাদ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছেন এবং একই সঙ্গে যে বিষয়টি জানিয়েছেন যে দলের যে পদগুলো রয়েছে লম্বা সময় ধরে, দীর্ঘ সময় ধরে যে মহাসচিব হিসেবে যে দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেই মহাসচিব পদ এবং দলের সদস্য পদ উভয়টি তিনি ছেড়ে দিয়েছেন এখন থেকে ঘণ্টাখানেক সময়ের কিছু আগে। এবং এরই মধ্য দিয়ে যে বিষয়টি দেখা গেল যে 23তম রাষ্ট্রপতি নির্বাচন 20 আগস্ট যে ভোট গ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হবে, সেখানে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার যেই দীর্ঘ রাজনৈতিক পথ চলা, সেই পথ চলায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সঙ্গে এবং বর্তমান চেয়ারম্যান
জনাব তারেক রহমানের সঙ্গে তার যেই রাজনৈতিক পথ চলাটি ছিল, তিনি যেই একক ভরসার জায়গা হয়ে উঠেছিলেন, জাতীয়তাবাদী আদর্শের যে নেতাকর্মী রয়েছেন তাদের কাছে দুঃসময়ে যে দলের হাল ধরে রেখেছিলেন, নানামুখী ষড়যন্ত্র মোকাবেলা করেছেন, জেল মামলা সবভাবেই তিনি নির্যাতিত নিপীড়ন সহ্য করেও বিএনপির যে রাজনীতি দেশে এখন পর্যন্ত একটি ফ্যাসিবাদী আমলের যেই সময় যে অত্যাচার নির্যাতন গুম খুন মামলা হামলা সহ সব ধরনের প্রতিকূলতা পেরিয়ে আজকের যেই অবস্থানে তিনি আসলেন সেটি মূলত রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে যখন থেকে আলোচনা শুরু হয়েছে তখন থেকে তালিকার শীর্ষেই কিন্তু ছিল তার নাম, এবং তারই যেই ফলাফল সেটি কিছুক্ষণ আগেই ঘোষণা হয়ে গেল। এবং এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রটি নির্বাচন কমিশনে জমা দিতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের যুগ্ম সম্পাদকরা এবং জাতীয় সংসদের যে হুইপরা রয়েছেন তারা কিন্তু নির্বাচন কমিশনে গিয়েছেন। এই ছিল সচিবালয় থেকে সবশেষ পরিস্থিতি। সচিবালয় থেকে সহকর্মী মোরসালিন হক জুনায়েদ। রাষ্ট্রপতি পদের নির্বাচনে উলি আহমদের মনোনয়নপত্র জমা দিয়েছে 11 দলীয় ঐক্য। প্রধান নির্বাচন কমিশনারের কাছে 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ মনোনয়নপত্র জমা দেন। গণভোটের রায়ের ভিত্তিতে নির্বাচন হলে উলি আহমদ জয়ী হতেন বলে মন্তব্য করেন জামাতের এই নেতা। রাষ্ট্রপতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার বেলা 11টার দিকে নির্বাচন কমিশনে আসেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের প্রতিনিধিরা। পরে রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমেদের পক্ষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। মনোনয়নপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। জানান, সংবিধানের 70 অনুচ্ছেদ গণভোটের রায়ে সংশোধন হওয়ার পরেও বিএনপির একগুঁয়েমির কারণেই রাষ্ট্রপতি নির্বাচনেও গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে। গণভোটে এটা পাশ হওয়ার পরও 12 ফেব্রুয়ারি বিএনপির একগুঁয়েমি এবং দলীয় সংকীর্ণতার কারণে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে না পারার কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। বিশেষ করে গণভোটের যে রায় বাস্তবায়ন করছেন না। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল অলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন, কারণ সংসদ সদস্যদের কাছে উনি একজন গ্রহণযোগ্য যোগ্য প্রার্থী। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থী বাছাই করাকে বিএনপির রাজনৈতিক দৈন্যতা বলে মনে করে 11 দলীয় ঐক্য। ওনাদের মধ্যে প্রার্থী বাছাইয়ের যে সংকট আমরা লক্ষ্য করছি, এই যে দৈন্যতার জায়গায় যোগ্য প্রার্থী দিতে না পারা, সে জায়গা থেকেও আমরা আশা করতে পারি যে কর্নেল অলি সাহেবের যোগ্য, উনি সবার সামনে জাতির সামনে এসেছেন। আর একটা বিষয় আমরা প্রতিবাদও করতে চাই, সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা। এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতের রেকর্ড আমাদের জানা নাই। তফসিল অনুযায়ী 16 আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং 18 আগস্ট প্রার্থিতা প্রত্যাহার। 20 আগস্ট জাতীয় সংসদের সংসদ কক্ষে 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। আর এই জায়গায় যদি গণতন্ত্র চর্চা ওনারা আন্তরিক হয়। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ। যেহেতু ওনাদের এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী কাউসার চৌধুরী কুমু। সরাসরি যাব তার কাছে। কুমু, নির্বাচন কমিশনে চলছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা। আজকে মনোনয়নপত্র জমা দেওয়া এবং সংগ্রহ করার শেষ দিন, এবং এটি বিকেল 4টা পর্যন্ত যে কেউ এসে এই মনোনয়নপত্র তুলতে পারবেন এবং জমা দিতে পারবেন। সেক্ষেত্রে আমরা সকাল থেকে দেখেছি যে জামাত জোটের 11 দলীয় যে ঐক্য, সেই ঐক্যের পক্ষ থেকে কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র জমা দিয়েছে তাদের প্রতিনিধিরা, এবং এসে তারা দুপুর 12টা নাগাদ এসেছিলেন এবং এসে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এসে সেই মনোনয়নপত্র জমা দেন। এবং আমরা কিছুক্ষণ আগেই শুনলাম যে বিএনপি যে দুটি মনোনয়নপত্র নেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে, সেই মনোনয়নপত্রটিও জমা দেওয়ার জন্য তারা ইতিমধ্যে পথে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো নির্বাচন কমিশনে এসে পৌঁছাবেন। এবং বিএনপির পক্ষ থেকে যেহেতু দুটো নিয়েছিল এবং ইতিমধ্যেই তারা নিশ্চিত করেছেন যে রাষ্ট্রপতি পদে তারা কাকে মনোনীত করেছেন, সেই হিসেবে কিন্তু একটি মনোনয়নপত্রই জমা দেওয়ার কথা
কথা রয়েছে বিএনপির। এর বাইরে এখনো পর্যন্ত আর কোনো দল অথবা কোনো গোষ্ঠীর পক্ষ থেকে কিন্তু কোনো মনোনয়নপত্র জমা দেয়নি। তার অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে যে দুটো সরকার দল এবং বিরোধী দলের বিরোধী জোটের পক্ষ থেকে দুটো মনোনয়নপত্র জমা দেওয়ার হবে সব শেষ পর্যন্ত। তবে যেহেতু বিকেল 4টা পর্যন্ত সময় আছে, সেই সময়টি পর্যন্ত নির্বাচন কমিশন অপেক্ষা করবে এবং তারপরেই তারা সাংবাদিকদের জানাবেন যে আসলে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য কয়জন প্রার্থী নিশ্চিত চূড়ান্ত হলো। এবং যেহেতু তার 16 তারিখেই যাচাই বাছাই আছে, আর 18 তারিখে যদি কেউ চায় সেক্ষেত্রে প্রত্যাহার করতে পারবে। আমরা জামাতের যে জোট আছে তাদেরকে বলেছিলাম, প্রশ্ন করেছিলাম যে তারা প্রত্যাহার করবেন কিনা। তারা বলছেন যে না, তারা মূলত ভোটে অংশগ্রহণের জন্যই মূলত এসেছেন এবং ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। হারা জিতা বড় কথা নয়, যে গণতান্ত্রিক যে ধারা, সেই ধারাকে অব্যাহত রাখতেই মূলত তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, যার কারণে শেষ পর্যন্ত তারা ভোটে থাকবেন। নির্বাচন কমিশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করতে মার্কিন বিনিয়োগ অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কশ্যপ। এদিকে বিনিয়োগ ইস্যুতে মার্কিন উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। নির্বাচন পরবর্তীতে ইশতেহার অনুযায়ী ধসে পড়া অর্থনীতি পুনর্গঠনে নানামুখী উদ্যোগ নিয়ে কাজ করছে বর্তমান সরকার। দেশে বিনিয়োগ বাড়াতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ জানতে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আসেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিল USBBCর 50 জন প্রতিনিধি। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের একটি অংশের সঙ্গে বিনিয়োগ ইস্যুতে জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে ব্রিফিংয়ে USBBC প্রেসিডেন্ট জানান, প্রধানমন্ত্রীর কাছ থেকে অর্থনীতি পুনরুদ্ধারে নেওয়া উদ্যোগ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করতে অতীতের মতো মার্কিন বেসরকারি বিনিয়োগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। In the vision of the Honorable Prime Minister of Bangladesh being a $1 trillion economy by 2034, we believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology and know-how to advance the prosperity and happiness of the Bangladeshi people. এদিকে বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, বিনিয়োগ বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী ও স্থিতিশীল করার বিষয়েও আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা করতে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এক্সিলারেট এনার্জি, মেটলাইফ, উবার, মেটা, শেভরন সহ 25টি মার্কিন প্রতিষ্ঠানের 50 জন শীর্ষ কর্তা ব্যক্তি উপস্থিত ছিলেন বলেও জানান মাহাদি আমিন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ বিভ্রাটে বন্ধ কারখানার উৎপাদন। বেকার বসে আছেন শ্রমিকরা, জমিতে সেচ দিতে না পেরে কৃষকের মাথায় হাত। অন্যদিকে গ্যাস সংকটে বিপাকে পরিবহন শ্রমিকরা, বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। দ্রুত সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। বিদ্যুতের অভাবে বন্ধ কারখানার কাজ, বেকার বসে আছেন শ্রমিকরা, জমিতে সেচ দিতে না পেরে কৃষকের মাথায় হাত। অপরদিকে গ্যাসের সংকটে সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। দেশের বিভিন্ন স্থানে এমন চিত্র এখন নিত্যদিনের। জামালপুরে গ্যাস সংকটে বাড়ছে হাহাকার। ফিলিং স্টেশনগুলোতে মিলছে না গ্যাস। সিএনজি চালিত অটোরিকশা সহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। রোজগারে বের হয়েও গ্যাস সংকটে নির্বিকার পরিবহন শ্রমিকরা। তাদের অভিযোগ, বাধ্য হয়ে সড়ক অবরোধে নেমেছেন তারা। ওদের ইচ্ছা মতো ওরা যখন যেভাবে মন চায় আমাদেরকে সাপ্লাই দেয়, আর এই সাপ্লাইয়ের কারণে আমরা 5 ঘন্টা 6 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকি। আর একজন আইসা 50 টাকা 100 টাকা গুঁজো দিয়ে গ্যাস নিয়ে চলে যায়। আমরা সঠিক মতো কোনো গ্যাস পাই না, না পাওয়ার কারণে কয়েকদিন ধরে চুলায় আগুন বন্ধ করে না। আমাদের সংসার কিভাবে চালাবো, একটি মারতে দিন জায়গা। বাণিজ্য শহর চট্টগ্রাম নগরীতে তীব্র হচ্ছে গ্যাস সংকট, যার মাসুল গুনতে হচ্ছে সাধারণ পরিবহন চালক, কলকারখানার মালিক সহ শ্রমিকদের।
পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ লাইন, দূর দূরান্তের গন্তব্যে সীমিত হয়েছে যান চলাচল। কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের তথ্য মতে চট্টগ্রামে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৫ কোটি ঘনফুট। এর বিপরীতে সরবরাহ নেমেছে প্রায় অর্ধেকে। এমন পরিস্থিতিতে পরিবহন শ্রমিকদের সংসারে বাড়ছে অভাব অনটন। রাত 12টা বাজে সিরিয়াল দিছি, 7-8 ঘন্টা সিরিয়াল টানি পাম্পের মুখে আইছি, 3-4টা গাড়ি থাকা কালিমে গ্যাস পাম্প বন্ধ করে দিছে। এখন আমরা খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে এখন এখানে নির্বাচন কাটাইতেছি। না খাই না ড্রাইভার মানে রাস্তা ঘুরতেছে। মেহেরপুরে লোডশেডিং এ লোকসানে পড়তে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের। বিপাকে পড়েছেন দিনমজুররাও। কারখানা বন্ধ হওয়ায় অলস বসে আছেন শ্রমিকরা। স্থানীয়রা বলছেন গেল এক সপ্তাহে দৈনিক 10 থেকে 12 ঘন্টা থাকে না বিদ্যুৎ। পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য মতে জেলায় মোট চাহিদা 72 মেগাওয়াট, যেখানে মিলছে মাত্র 48%। গাড়ি নিয়ে যে বসি, সকাল থেকে চার্জ শেষ, এখন গাড়ি আর চালাতে পারছে না। 24 ঘন্টার ভেতরে মানে সর্বমোট মনে হয় 4 ঘন্টা থাকে কারেন্ট। রাত্রে 5 মিনিট আসে, দেখা যাচ্ছে চলে গেল, আর মানে দেখা যাচ্ছে আর খোঁজই নেই সারা রাতের মধ্যে। একটা জমিতে পানি দেওয়ার পরে অর্ধেক জমিতে হচ্ছে, অর্ধেক জমি হচ্ছে না, আবার 15-1 ঘন্টা পর আসছে, সে পানি শুকিয়ে যাচ্ছে। এইভাবে বিদ্যুৎ না থাকলে আবাদ হবে। আবার রাত্রে একটু ঘুমাতে পারছেনি, লেখাপড়া হচ্ছে না ছেলেপিলির। সারা বাংলাদেশেই এই চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে। মেহেরপুরে আমার গতকালকে 10 তারিখ এবং 11 তারিখ আমার সর্বোচ্চ চাহিদা ছিল 9 মেগাওয়াট। এই 9 মেগাওয়াটের মধ্যে আমরা পাইছি 6 মেগাওয়াট। মুন্সিগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। দিন ও রাতে সমান তালে চলছে লোডশেডিং। বেশিরভাগ সময় থাকে না বিদ্যুৎ। একই চিত্র নেত্রকোনায়ও। বিদ্যুৎ সংকটে জেলা জুড়ে হাহাকার। ওমর ফারুক, সময় সংবাদ। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে আরও তীব্র হয়েছে গ্যাস সংকট। কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। এই মুহূর্তে মহাখালীতে আছেন সহকর্মী কামরুল হাসান এবং চট্টগ্রামে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি তাদের কাছ থেকে আমরা জানবো। শুরুতেই যাব কামরুলের কাছে। সপ্তাহের শেষ কর্মদিবসে রাজধানীর যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেই ফিলিং স্টেশনগুলোতে কিন্তু গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন গ্যাস পাম্পে ঘুরেছি। আমরা যেমনটা দেখতে পেয়েছি সেখানে যানবাহনের দীর্ঘ সারি, বিশেষ করে সিএনজি অটোরিকশা এবং মাইক্রোবাস এবং যে প্রাইভেট কারগুলো রয়েছে, ব্যক্তিগত যান, সেসব গাড়ির দীর্ঘ একটি সারি আমরা দেখতে পেয়েছি। আমরা এই মুহূর্তে সংযুক্ত হয়েছি মহাখালীর একটি স্টেশন থেকে। আপনারা নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমেই দেখতে পাচ্ছেন অগণিত সিএনজি আসলে এখানে অপেক্ষমান আছে। তারাও ঠিক জানে না ঠিক কখন তাদের কাঙ্ক্ষিত যে সিরিয়াল, সেই সিরিয়াল আসবে এবং তারা তাদের গ্যাসটুকু নিতে পারবে। দু একটি পাম্পে গ্যাস না গেলেও সেসব পাম্পে কিন্তু গ্যাসের যে স্বাভাবিক যে চাপ, সেই চাপ কম রয়েছে। অর্থাৎ যদি কারো 200 টাকার সিএনজি গ্যাস প্রয়োজন হয়, সেক্ষেত্রে তারা যেহেতু স্বাভাবিক চাপ নেই, সেজন্য তারা সেখানে 100 টাকার বা 50 টাকার এই ধরনেরই গ্যাস পাচ্ছে। অর্থাৎ চাপ কম থাকায় সেই চাহিদা মোতাবেক গ্যাসও কিন্তু তারা পাচ্ছে না। এর পেছনে যে মূল কারণ রয়েছে সেটি পাম্প সংশ্লিষ্টরা বলছেন আসলে যথাযথ এবং পর্যাপ্ত সরবরাহ না থাকায় এই সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন। আসলে একটু জানাতে চাই যে এই সংকটের কারণ হিসেবে সরকারের সংশ্লিষ্ট মহল থেকে যেটি জানানো হয়েছে মূলত দুটি কারণেই আসলে এই সংকট। এর মধ্যে একটি হচ্ছে কক্সবাজারের মহেশখালীতে যে এলএনজি টার্মিনাল, সেই টার্মিনালের ত্রুটির কারণেই কিন্তু এই সমস্যা প্রকট হয়েছে। তো একই অবস্থা চট্টগ্রামে। এখন যাব চট্টগ্রামের কদমতলীতে আছেন আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। তার কাছে জানবো সেখানকার সংকটের কথা। পার্থ, চরম বেকায়দায় ও সমস্যায় পড়েছে সাধারণ মানুষজন। এছাড়া যারা গ্যাসের ওপর নির্ভরশীল গাড়ি চালায়, সেই সব গাড়ি চালকরাও কিন্তু আমরা দেখছি চরম ভোগান্তিতে পড়েছে। তার কারণ হচ্ছে চট্টগ্রামের যেসব সিএনজি গ্যাস পাম্প আছে, আমরা দেখেছি সকাল থেকেই কিংবা ভোর থেকে এইসব সিএনজি গ্যাস পাম্পের সামনে কিন্তু সাধারণ মানুষজন বা গাড়ি চালক যারা রয়েছেন তারা দীর্ঘক্ষণ লাইন ধরে অপেক্ষা করছেন। অনেকে 12 থেকে 14 ঘন্টা হয়ে গেছে লাইন দিয়েছে, কিন্তু কখন আসলে গ্যাস আসবে, তারা গ্যাস পাবে সেই বিষয়টি তারা জানে না। কিংবা যারা গ্যাস কর্তৃপক্ষ রয়েছে, এই সিএনজি স্টেশনের যারা দায়িত্বশীল রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছে গতকাল রাত 11:30 থেকে 12টায় গ্যাস এসেছিল, ভোর 6:30 থেকে 7টা পর্যন্ত তারা গ্যাস দিতে পেরেছে। এরপর গ্যাসের চাপ কমে যাওয়ার কারণে আর তারা গ্রাহকদের কিন্তু গ্যাস দিতে পারেনি। সেক্ষেত্রে আমরা দেখছি নগরীর বিভিন্ন সিএনজি গ্যাস স্টেশনের সামনে গাড়ি চালক কিংবা গাড়ির কিন্তু
অনেক লম্বা লাইন। সেক্ষেত্রে কখন তারা গ্যাস পাবে সেই উত্তরও কিন্তু কারো কাছেই নেই। তবে যারা গাড়ি চালকরা রয়েছেন তারা অনেকটা অভিযোগ করে বলেছেন, যদি সরকারের পক্ষ থেকে বলা হতো 2 দিন পর বা 3 দিন পর গ্যাস পাবে, কিংবা কেজিডিএসসিএল এর পক্ষ থেকে যদি একটি নির্দেশনা দেওয়া হতো কখন গ্যাস পাওয়া যাবে, তাহলে তারা সেই সময়ে আসতো। কিন্তু সারাদিন তারা গ্যাসের জন্য অপেক্ষা করছেন, আবার মধ্যরাতে গ্যাস পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে মালিককেও যে ইনকাম দেওয়ার যে বিষয়টি রয়েছে, সব কিছু মিলিয়ে যারা সিএনজি অটোরিকশা চালক রয়েছে বা গ্যাসের উপর নির্ভরশীল গাড়ি চালক রয়েছে, তাদেরকে কিন্তু চরম ভোগান্তি কিংবা বেকায়দায় পড়তে হচ্ছে, মানবতর জীবনযাপন করতে হচ্ছে পরিবার পরিজন নিয়ে। অন্যদিকে যদি চট্টগ্রামের বাসাবাড়ির কথা একটু জানাই, নগরীর পাঁচলাইশ এলাকা থেকে শুরু করে হ্যামশার লেন, জামাল খান সহ বিভিন্ন জায়গা, চাঁদগাঁও, আগ্রাবাদ সহ সব জায়গায় গত কয়েকদিন ধরেই আমরা দেখছি আসলে সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত গ্যাস একেবারেই নেই বললেই চলে। সেক্ষেত্রে সাধারণ মানুষও চরম ভোগান্তিতে পড়েছে, অনেক হোটেল থেকে কিংবা রেস্টুরেন্ট থেকে এনে খাবার খেতে হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের কদমতলী থেকে পার্থপ্রতিম বিশ্বাস এবং এর আগে রাজধানীর মহাখালী থেকে কামরুল হাসান জানাচ্ছিলেন গ্যাস সংকটের বিষয়ে। আগামী 3 বছরের মধ্যে পটুয়াখালীর পায়রা, খুলনার মোংলা ও হিরন পয়েন্টে নতুন 3টি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান টুকু। সকালে রাজধানীর মহাখালীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে কথা বলেন মন্ত্রী। বলেন 2029 সালের মধ্যে নতুন এসব ভাসমান এলএনজি টার্মিনালের নির্মাণ কাজ শেষ হবে। বিদ্যুতের ঘাটতি থাকার কথা জানিয়ে মন্ত্রী বলেন, রাতে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ার মূল কারণ ব্যাটারি চালিত অটোরিকশা। এসব যানের বেশিরভাগই অবৈধ সংযোগে চলে। আগামী 16 আগস্ট জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে 13টি ক্যাটাগরিতে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী। সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। আমাদের একটা গভর্নমেন্ট হ্যাচারি আছে, ওইটা উনি দেখবেন, তারপরে আমাদের অনুষ্ঠানে চলে যাবেন। জাতীয় পর্যায়ে যাদেরকে স্বর্ণপদক দেওয়া হচ্ছে, এগুলি মানুষকে প্রচন্ডভাবে উৎসাহিত করে এবং আরেকজন লোক এমন ভালো কিছু করার জন্য প্রতিযোগিতায় আসবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য, সরকারের মূল উদ্দেশ্য। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামের অভাব, সেবার মান নিয়ে প্রশ্ন, সবকিছু নিয়ে দেশের স্বাস্থ্য খাতই যেন অসুস্থ। এমনই এক ভঙ্গুর স্বাস্থ্য খাত উত্তরাধিকার সূত্রে পেয়েছে বর্তমান সরকার। এরই মধ্যে দায়িত্ব নেয়ার পর পার হয়েছে 6 মাস। এখন প্রশ্ন, এই সময়ে স্বাস্থ্য খাতে কতটুকু কার্যকর পদক্ষেপ নিতে পেরেছে সরকার? স্বাস্থ্যমন্ত্রীর দাবি, স্বাস্থ্য খাতে সরকারের নেয়া উদ্যোগের সুফল ইতোমধ্যে পেতে শুরু করেছেন সাধারণ মানুষ। যদিও বিশেষজ্ঞদের মতে দৃশ্যমান ও উল্লেখযোগ্য কোনো পরিবর্তন চোখে পড়েনি। শাহজাহান খানের ক্যামেরায় মনির হোসাইনের রিপোর্ট। একদিকে সংক্রামক রোগের বিস্তার ঠেকানো, অন্যদিকে দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে স্বাস্থ্যসেবাকে গতিশীল করা, এমন নানা চ্যালেঞ্জ সামনে নিয়েই শুরু হয় সরকারের পথ চলা। এরই মধ্যে পেরিয়েছে 6 মাস। এই সময়ে সাফল্য ব্যর্থতার খাতায় যোগ হলো কতটা, চলছে সেই হিসেব নিকেশ। মন্ত্রীর দাবি, স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে ইতোমধ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। হাসপাতাল পরিদর্শন, অনিয়মে লাইসেন্স স্থগিত, চিকিৎসা সেবায় তদারকি বাড়ানো, সবকিছুর মধ্য দিয়ে জবাবদিহিতা নিশ্চিতের চেষ্টা চলছে। দেরি হয় বিকজ ডাক্তারও তো কম, আপনার বহুত অবকাঠামো কম, কাজে রুগীর ভিড় লেগে যায়। 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে 250 রুগী থেকে খাবার পায় 50 জন। এখন আপনি কিন্তু বলবে একটা রুগী আমার খাবার দেয় না। স্বাস্থ্য ব্যবস্থার প্রতিটি উপাদানকে যথাযথভাবে কাজে লাগিয়ে জনস্বাস্থ্যমুখী একটি ব্যবস্থা গড়ে তুলতে কাজ চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সাধারণ মানুষ তো এখনই সুবিধা অনেক পাচ্ছে, পাচ্ছে বলতে আগের চেয়ে বেটার পাচ্ছে। যেমন ডাক্তারদের উপস্থিতি, সকল নার্স উপস্থিত। এর চেয়ে বেশি 60 দিনে তো মাত্র 5.5 মাস হয়েছে আল্লাহর মতে। ওষুধের স্টোর রুম খুঁজে দেখি, এক্সপায়ার্ড মেডিসিন নাই যেটা ডাক্তার আমার রুগীদের দিবে।
রুগীদের সাথে কথা বলেছি, দে আর হাইলি হ্যাপি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের চোখে অবশ্য চিত্রটা এত আশাব্যঞ্জক নয়। তাদের মতে 6 মাস হয়তো বড় কোনো পরিবর্তন আনার জন্য যথেষ্ট সময় নয়, তবে এই সময়ে স্বাস্থ্য খাতে দৃশ্যমান ও উল্লেখযোগ্য পরিবর্তন চোখে পড়েনি। সবচেয়ে বড় ঘাটতি, স্বাস্থ্য খাতকে কিভাবে কাঙ্ক্ষিত জায়গায় নেওয়া হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো রোডম্যাপ নেই। 6 মাসের নিরিখে যদিও সময় অনেক বেশি না, কিন্তু তারপরেও যে সূচনা হওয়ার জন্য যে একটা প্রস্তুতি, একটা বড় প্রস্তুতি, সেইটা এখনও দৃশ্যমান নয়। এর জন্য যেমন ধরেন কিছু পলিসি ডেভেলপ করা দরকার মন্ত্রণালয়ের পর্যায়ে, যে আমাদের স্বাস্থ্যে আমরা কি চাই, আমরা 1 বছর পরে কি চাই, এই সরকার ক্ষমতা শেষ হবে 5 বছর পরে কি চাই, এরকম যদি আমরা একটা রোড ম্যাপ দেখতে পেতাম তাহলে, এবং সেই রোড ম্যাপটাকে ভাগ করে যে 6 মাসে আমরা এইটুকু করব, আমরা 1 বছরে এইটুকু করব, বা তারপরে এইটুকু করব। বিশেষজ্ঞদের পরামর্শ, শুধু বিচ্ছিন্ন উদ্যোগ নয়, স্বাস্থ্য খাতের দীর্ঘমেয়াদী পরিবর্তনে প্রয়োজন সুনির্দিষ্ট কর্মকৌশল, নির্ধারিত লক্ষ্য ও বাস্তবায়নের কার্যকর পরিকল্পনা। বর্তমান সরকারের প্রথম 6 মাসে স্বাস্থ্য খাতকে অধিক গুরুত্ব দিয়ে নানামুখী উদ্যোগ নিলেও সাধারণ মানুষের প্রত্যাশা সেসব উদ্যোগ শুধু পরিকল্পনায় নয়, পরিকল্পনার গণ্ডি পেরিয়ে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থায় বাস্তবায়নের। আর স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে শুধু রোগীদেরই নয়, চিকিৎসকদের উন্নতি ছাড়া সম্ভব নয় স্বাস্থ্য খাতের উন্নতি। তাই জোর দিতে হবে চিকিৎসকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের সুরক্ষার উপরও। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বিচার প্রার্থী জনগণের দুর্ভোগ লাঘব এবং জামিনপ্রাপ্ত আসামিদের মুক্তির প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে দেশের আরও 12টি জেলায় জামিন নামা পদ্ধতি চালু করা হয়েছে। এর ফলে জামিন পেতে দিনের পর দিন অপেক্ষা করার পরিবর্তে মানুষ এখন দ্রুত জামিন পাওয়ায় হয়রানি থেকে মুক্তি পাচ্ছেন বলে জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে নতুন 12টি জেলায় বেইল বন্ড সিস্টেমের উদ্বোধন ঘোষণা করেন আইনমন্ত্রী। তিনি বলেন, প্রচলিত পদ্ধতিতে একটি বেইল বন্ড দাখিল ও সম্পন্ন করতে যেখানে 12টি ধাপ অতিক্রম করতে হতো, নতুন বেইল বন্ড ব্যবস্থায় মাত্র 2 ধাপে তা সম্পন্ন করা যাচ্ছে। ন্যায় বিচার পাবে, সুশাসন পাবে, আইনের শাসন পাবে, সেরকম একটি জুডিশিয়ারিকে এগিয়ে নিতে আমরা বেল বন্ডের পাশাপাশি মিডিয়েশন এবং অন্যান্য জায়গায় ন্যায় বিচার নিশ্চিত করতে যে প্যারামিটারগুলো আছে সেদিকে লক্ষ্য রাখবো বলে আমরা বিশ্বাস রাখি এবং আপনারা সেই কাজে অগ্রণী ভূমিকা পালন করবেন। আমরা প্ল্যান করছি যে যারা যে জেলাতে আগামী 1 বছরের মধ্যে মামলার সংখ্যা সবচেয়ে কমাতে পারবেন, নিষ্পত্তির হার, আমরা বিকল্প তাদেরকে কিভাবে পুরস্কৃত করা যায় সেই চিন্তাভাবনার মধ্যে আমরা যাচ্ছি। আইন মন্ত্রণালয় থেকে সেরকম একটি পরিকল্পনা আমরা নেওয়ার চিন্তা করছি। দুপুরের সময় আরও থাকছে। আশুলিয়ায় বন্ধুর হাতে অটো চালক খুন, 24 ঘন্টার মধ্যে রহস্য উদ্ঘাটন। ভ্যান হাতিয়ে নিতেই হত্যা, অভিযুক্ত গ্রেফতারের পর অস্ত্র উদ্ধার। মশা নিধন এখন কোটি কোটি টাকার বাণিজ্য। কীটনাশকের নামে সিটি কর্পোরেশনে সরবরাহ করা হয় কেরোসিন। টেন্ডার প্রক্রিয়া, কীটনাশক পরীক্ষা, অবৈধ লেনদেন সবকিছুই মিজান চক্রের নিয়ন্ত্রণে। ঢাকা দক্ষিণ সিটির মশক নিধনের কীটনাশক সরবরাহে একক আধিপত্য তার। 1 যুগেরও বেশি সময় ধরে মশা নিধন বাণিজ্যের নামে অফিস পিয়ন থেকে একাধিক প্রতিষ্ঠানের মালিক বনে গেছেন মিজান। এম এ আজিমের অনুসন্ধানী প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঢাকা শহরে মশা পালি আমরা, এটা বিজনেস। ডেঙ্গুতে মানুষ মরে আর মশা নিধনের নামে মিজান চক্রের কোটি কোটি টাকার বাণিজ্য চলে। অনুসন্ধান বলছে, প্রতারণা ও মশা নিধনে ভেজাল কীটনাশক সরবরাহের দায়ে 2টি প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত হয়েছে বিগত দিনে। এর মধ্যে সবথেকে বেশি বিতর্কিত মিজানুর রহমানের দি লিমিট অ্যাগ্রো। 2011 সালে তাদের সরবরাহ করা কীটনাশকের 95% ছিল ভেজাল।
সময় সংবাদের হাতে আসা নথিপত্র বলছে এরপর খোলস পাল্টে ফেলে মিজান চক্র। ফরওয়ার্ড ইন্টারন্যাশনাল নামে খোলে নতুন প্রতারণার দোকান। আর সে দোকানের আড়ালেই উত্তরে কালো তালিকাভুক্ত মিজান চক্র বর্তমানে দক্ষিণ সিটি কর্পোরেশনে কীটনাশক সরবরাহ করছে। পিয়ন দারওয়ান কেরানি অ্যাকাউন্টস, ওরা অ্যাকাউন্টস একটা যতবারই চেক নেন সিটি কর্পোরেশনে আপনাদের 5 পয়সা 10 পয়সা এর একটা সিস্টেম, মানে পার্সেন্ট। প্রতি বছর ডেঙ্গুতে হাজার হাজার মানুষ মরলেও এমন মশা নিধন বাণিজ্য মিজানকে অফিস পিয়ন থেকে জিএম এমনকি একাধিক প্রতিষ্ঠানের মালিক বানিয়েছে, তাও স্বীকার করেন তিনি। এমনি সবের রুমে একটা চা দেওয়া দরকার, কেউ নাই, আমি দিতাম। সেখান থেকে আমি ওইটার জিএম। এরপর টাকার বিনিময়ে সময় সংবাদকে ম্যানেজেরও চেষ্টা চালান মিজান। এটা আপনার কাছে রাখেন না ভাই? না 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 না, এটা সম্ভব না। তাহলে মশা নিধনের নামে বরাদ্দের কোটি কোটি টাকার ভাগের জন্যই কি উত্তরের কালো তালিকাভুক্ত মিজান চক্রের থেকে কীটনাশক নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন? জানতে এবার প্রধান ভান্ডার কর্মকর্তার মুখোমুখি আমরা। তার দাবি, মিজান চক্রের অতীত কর্মকাণ্ড জানেন না তারা। মিজান ব্ল্যাক লিস্টেড হয়েছে এটা আমাদের জানা নাই। বিতর্কিত ব্যক্তিদের কাছ থেকে যে পরীক্ষার দোহাই দিয়ে মশক নিধনের কীটনাশক নিচ্ছে সিটি কর্পোরেশন, সে পরীক্ষাই বা আসলে কতটুকু স্বচ্ছ, নাকি সেখানেও আছে শুভঙ্করের ফাঁকি? ঢাকা মশক নিবারণী দপ্তর সিটি কর্পোরেশনের মশা নিধনের কীটনাশকের কার্যকারিতা পরীক্ষার সবকিছুর আয়োজন করে দেয় তারা। গোমর ফাঁস করতে শুরু করেন দপ্তরটির স্টোর কিপার গিয়াসউদ্দিন। মানে এখান থেকে পাস করে এরপর ভুয়া ঔষধ ছিটাবে। কীটনাশকের নামে কেরোসিন সরবরাহ করে হাতানো কোটি কোটি টাকার ভাগ মেলে দপ্তরটির কর্মকর্তাদেরও। টাকা পয়সা অফার করে নাই তখন? হ্যাঁ, কি বলেন, এটা কোটি টাকার বিজনেস, সে টাকা অফার করবে না, না করে পারবে। আমি মানুষ ছোট লিখেছি, এই যে ধরেন আমি যে বসি, আমার কোনো পাবলিক এসে কোনো কাজে এসে খালি আমি তো আইফোন চালাই। উত্তর সিটি কর্পোরেশনে কালো তালিকাভুক্ত মিজান চক্র 2 বছরে 3টি কার্যাদেশের মাধ্যমে 48 কোটি টাকার মশা নিধনের কীটনাশক সরবরাহ কাজ পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। অটো ভ্যান হাতিয়ে নিতে চালককে খুন করে বন্ধু। 24 ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতারের পর এ তথ্য জানিয়েছে পিবিআই। আশুলিয়ার এই ঘটনায় হত্যায় ব্যবহৃত হয় অস্ত্র ও অটো ভ্যানটি উদ্ধার করা হয়েছে। গত 10 আগস্ট আশুলিয়া নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারের পাশ থেকে উদ্ধার করা হয় গলাকাটা অজ্ঞাত এক মরদেহ। পরে জানা যায় নিহত ব্যক্তির নাম সুজন হাওলাদার। কেরানীগঞ্জের বাসিন্দা সুজন অটো ভ্যান চালক। সুজনের সঙ্গে থাকা ভ্যানটিরও খোঁজ মিলছিল না। পরদিন আশুলিয়া থানায় হত্যা মামলা করেন সুজনের স্ত্রী। ছায়া তদন্তে নেমে ভিকটিমের কল রেকর্ড পর্যালোচনা করে সামনে আসে মারুফ নামের এক ব্যক্তির নাম। তার অবস্থান দেখায় মাদারীপুরে। সেখানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মারুফ। তার দেয়া তথ্যে গ্রেফতার হয় তানভীর ঢালী আকাশ নামের আরেকজন। উদ্ধার হয় সুজনের লুণ্ঠিত অটো ভ্যানটি। পরে মারুফকে নিয়ে ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়। পিবিআই জানায় মারুফ ও সুজন দুজনই ভ্যান চালক। বয়সের ব্যবধান থাকলেও ভ্যান চালাতে গিয়ে হয় বন্ধুত্ব। গত 10 আগস্ট দুজনে মিলে গাজীপুরে একটি ভাড়ায় গিয়ে ফেরার পথে ভ্যান বন্ধ হলে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েন সুজন। অটো ভ্যানটির জন্য পরে নৃশংসভাবে বন্ধু সুজনকে হত্যা করে মারুফ। ঘটনার সাথে সংশ্লিষ্ট যে সন্দেহভাজন আসামি, সে মাদারীপুর গিয়েছে এবং সেখান থেকে পরবর্তীতে আমাদের টিম ওই দিন রাতে গিয়ে মাদারীপুর থেকে তাকে এই অটো ভ্যান এবং যার কাছে সে অটো ভ্যান বিক্রি করেছে তাকে সহ আমরা গ্রেপ্তার করি। একমাত্র উপার্জনক্ষম সুজনকে হারিয়ে দিশেহারা পরিবার। স্ত্রী, 2 সন্তান, অসুস্থ বাবা মায়ের মাথার ওপর থেকে সরে গেছে ছায়া। ঋণ করে কেনা ভ্যানের টাকাও এখনো পরিশোধ হয়নি। আমার ছেলে কি অপরাধ করছে ওর সাথে? একটা গাড়ির জন্য আমার ছেলে এরকম নির্ভরভাবে মারা গেছে, নাহলে তুই গাড়ি নিয়ে যাতি। আমার সংসার চালানোর মতন কেউ নয়। আমার শ্বশুর অসুস্থ, আমার স্বামী একা ইনকাম ছিল, ওই ইনকাম দিয়ে আমরা চলতাম। আমার স্বামীর হত্যার বিচার চাই। গ্রেফতার মারুফ, আকাশ নিজেদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। দ্রুত এই মামলার অভিযোগপত্র দিয়ে বিচার শুরুর আশা পিবিআইয়ের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মতির দাবি অস্বীকার ইরানের। হরমুজ নিয়ে ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান। হামলা হলে জ্বালানি ও ইন্টারনেট ব্যবস্থা ধ্বংসের হুঙ্কার। এবার বাণিজ্যের সংবাদ। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে সর্বোচ্চ ১,৬৩৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সকালে এই সংগঠনটি জানায়, আজ থেকে দেশের বাজারে ভ্যাট সহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,৩৬,৭৭৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,২৬,১৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৯৪,২০৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম পড়বে ১,৫৮,৬৩০ টাকা। এর আগে গেল ১১ আগস্ট স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ৪ দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়াতে প্রাথমিকভাবে সম্মত হয়েছে বলে দাবি করেছে গণমাধ্যম আনাদোলো এজেন্সি। তবে এমন দাবি অস্বীকার করেছেন ইরান সরকারের এক কর্মকর্তা। হরমুজ প্রণালী মার্কিন নিয়ন্ত্রণে নেয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিও প্রত্যাখ্যান করেছে ইরান। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে বিশ্বজুড়ে জ্বালানি ও ইন্টারনেট অবকাঠামো ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি অবস্থানে ইরান যুক্তরাষ্ট্র। চলছে দুপক্ষের বাকযুদ্ধ। প্রণালী অবরুদ্ধ অবস্থায় নেই এবং যুক্তরাষ্ট্র এর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করেছে ইরান। পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন কর্মকর্তাদের এসব মিথ্যা দাবি বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না। তেহরানের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনোভাবেই এই প্রণালী উন্মুক্ত করা হবে না। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে, গত ১৪ জুলাই থেকে ইরানের ওপর ফের নৌ অবরোধ আরোপের পর তারা ৫০টির বেশি বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তন করে দিয়েছে। এছাড়া অভিযান চালিয়ে ৩টি জাহাজ বিকল করা হয়েছে এবং ২টি জাহাজে সরাসরি তল্লাশি চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এর মধ্যেই তুরস্কের গণমাধ্যম আনাদোলো এজেন্সি দাবি করেছে, ইসলামাবাদ স্মারকের অধীনে যুক্তরাষ্ট্র ইরান ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। যদিও গণমাধ্যমটির এমন দাবি অস্বীকার করেছে ইরান। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তেহরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি, কারণ ইরানের দৃষ্টিতে মূল চুক্তিরই কোনো কার্যকরের নির্দিষ্ট তারিখ ছিল না, তাই মেয়াদ বাড়ানোর প্রশ্নই ওঠে না। চলতি মাসের ১৭ তারিখ শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতি। তারা জানায়, যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো সামরিক হামলা চালায় তবে কেবল মার্কিন নয়, বিশ্বের যে কোনো জ্বালানি লাইন, বিদ্যুৎ কেন্দ্র, এমনকি পুরো বৈশ্বিক ইন্টারনেট অবকাঠামো পাল্টা আক্রমণের ঝুঁকিতে পড়বে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। বাংলাদেশ সীমান্তের কাছে সন্দেহভাজন এক পাকিস্তানি গুপ্তচরকে গ্রেফতার করেছে ভারতের পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্স। গোয়েন্দাদের দাবি, ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে ওই ব্যক্তি সেনাবাহিনী ও রেলওয়ের গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছিলেন। এসটিএফ এর দাবি, পেট্রোপোল দিয়ে বাংলাদেশে ঢোকার পরিকল্পনা ছিল তার। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে গ্রেফতার করা হয় পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা রানা রৌফ ওরফে ওয়াহাব আলমকে। গোয়েন্দাদের দাবি, ২০১২ সালে নেপাল হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে রৌফ। তার কাছ থেকে একাধিক ভারতীয় পরিচয়পত্র ও ২টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। এসটিএফ এর দাবি, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে রৌফের যোগাযোগ থাকতে পারে। তার ব্যাগ থেকে একটি নোটবুক পাওয়া যায়, যাতে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার বেশ কয়েকটি ফোন নম্বর ছিল। এ ঘটনায় কলকাতার টপসিয়া থেকে মোহাম্মদ এজাজ নামের আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, এজাজের সঙ্গে রৌফের সরাসরি যোগাযোগ ছিল এবং ভারতীয় পরিচয়পত্র সংগ্রহে তাকে সহায়তা করেছিলেন। এবার ডারউইন টেস্টের খবর। টাইগার পেসারদের আগুনের গোলায় বিধ্বস্ত অস্ট্রেলিয়া। হাসান মাহমুদের ফাইফারে দেশেহারা অজির শিবির। প্রথম ইনিংসে ১৯৮ রানে অল আউট স্বাগতিক দল। ১ উইকেটে ৯৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে দ্রুত ৫০ রান তোলে অজিরা। তবে ওয়েদারকে ফিরিয়ে বাংলাদেশের হয়ে প্রথম আঘাতটা করেন হাসান মাহমুদ। এরপর হাসানের বলে বোল্টন ট্রাভিসের ব্যক্তিগত ২ রানে ফিরতে পারতেন স্টিভেন স্মিথও, তবে ইবাদতের বলে স্লিপে ক্যাচ ছাড়েন তানজিদ তামিম। এরপর লাবুশেনকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট পান ইবাদত। উইকেট শিকারের মিছিল থেকে বাদ যাননি তাসকিনও। ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে শেষ করেন প্রথম সেশন। পরে ফিরে এসে
ক্যারিকে ইবাদত এবং ওয়েবস্টারকে ফেরান তাসকিন। আর কামিং স্টার্ক এবং স্মিথের উইকেট নিয়ে ক্যারিয়ারের তৃতীয় 5 পূরণ করেন হাসান। শেষে নাথান লায়নকে ফিরিয়ে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার স্পর্শ করেন হাসান মাহমুদ। জবাব দিতে নেমে দারুণ ব্যাটিং করেন তামিম এবং মুমিনুল। 1 উইকেট হারিয়ে 102 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ডারউইনে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। তার কাছে যাব সবশেষ খবর জানতে। শিমুল, ডারউইন টেস্ট আগে শুরু হওয়ার আগে থেকে নানা ধরনের কথা ছিল এই টেস্টকে হয়তো 2 দিন কিংবা 3 দিনে জিতে যাবে কিনা অস্ট্রেলিয়া। সেই প্রশ্নের জবাবটা বাংলাদেশ প্রথম দিনে ব্যাট বল 2 দিক থেকে দিয়েছে। কিছুক্ষণ আগে ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে আজকের দিনের এসেছিলেন স্টিভেন স্মিথ। একেবারে বিধ্বস্ত লাগছিল তাকে। প্রশ্ন করা হয়েছিল এই যে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত যেটা অস্ট্রেলিয়া নিয়েছে সেটা কার সিদ্ধান্ত ছিল কিংবা দলের কোনো আলোচনা ছিল কিনা। তিনি যেহেতু ক্যাপ্টেন নন, তিনি আসলে বলছিলেন যে না, কোনো ধরনের আলোচনা ছাড়াই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে এবং উইকেটটা অনেক বেশি ট্রিকি ছিল, যে কারণে ফার্স্ট সেশন সেকেন্ড সেশন পর্যন্ত ব্যাটিং এর এই অবস্থা। বাজে ব্যাটিং করার পরে উইকেটের দোষ দিচ্ছেন, কিছুটা অসন্তোষও মনে হলো দলের মাঝে। তিনি যেভাবে আসলে ক্যাপ্টেনের সিদ্ধান্তের ব্যাপারটি একেবারে মিডিয়ার সামনে বলে দিলেন যে কোনো আলোচনা ছাড়াই এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। পাশাপাশি হাসান মাহমুদকে নিয়ে প্রশংসা করেছেন। হাসান মাহমুদের বোলিং অসাধারণ ছিল। যদি একটু কথা বলি বাংলাদেশের বোলিং সেশনটার কথা, সেক্ষেত্রে নিঃসন্দেহে বলতে হবে হাসান মাহমুদ একেবারে অস্ট্রেলিয়ার যে বাংলাদেশের বোলিং সেশনটার কথা, সেক্ষেত্রে নিঃসন্দেহে বলতে হবে হাসান মাহমুদ একেবারে অস্ট্রেলিয়ার যেই ব্যাটিং লাইন আপ সেটাকে ধসিয়ে দিয়েছে। সকাল থেকে যখন উইকেটটা ভালো ছিল, প্রথম 1 ঘন্টা দারুণভাবে ব্যাট করছিল অস্ট্রেলিয়া, সেই এর পরেই কিছুটা মেঘ জমেছিল ডারউইনের আকাশে, কিছুটা রোদ কমে এসেছিল, তখন কিন্তু সুবিধাটা পাওয়া শুরু হয়েছে এবং তারপরে কিন্তু আর একেবারে ধারাবাহিকভাবে যেটা করা সেটা করেছে। এবং বাংলাদেশ ব্যাটিংয়ে যখন নামলো তখন সাদমানের উইকেট ছাড়া প্রথম দিনে কোনো উইকেট পড়েনি। 196 রানে শেষ করেছে দিনে 1 উইকেটে। বলতে হয় যে বাংলাদেশ প্রথম দিনের কিংবা যদি বলি যে ডারউইন টেস্টের লাগাম ধরেছে, সেটা বললে ভুল হবে না। তো ডারউইন থেকে আমার কাছে ছিল সবশেষ। অস্ট্রেলিয়ার ডারউইন থেকে সহকর্মী তারেক হাসান শিমুল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সব জল্পনার অবসান। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব সহ দলের সব পদ থেকে পদত্যাগ। ইসিতে মনোনয়নপত্র জমা। 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা। গণভোটের রায়ের ভিত্তিতে নির্বাচন হলে জয়ী হতেন এলডিপি নেতা, মন্তব্য জোট নেতাদের। এবং প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন উদ্যোক্তাদের সাক্ষাৎ। $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীত করতে বিনিয়োগ অব্যাহত রাখার ঘোষণা। বৈঠক ফলপ্রসূ দাবি উপদেষ্টার। এই ছিল দুপুরের সময়। এরপর দেখবেন বিভাগীয় সময়। সঙ্গে থাকুন সময়।